দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে যায়। হৃদার এখন পায়ে আর তেমন ব্যথা নেই, হাঁটা চলাও মোটামুটি করতে পারে, তবে অনেক সাবধানতায় থাকতে হয়। কিছুদিন ধরে সারোয়ারের সাথে ঠিকমতো কথা হয় না, অনেক ব্যস্ত থাকে সে, নিজে থেকে ঠিকমতো ফোন করে না। হৃদা ফোন করলেও ফোন রিসিভ করে ঠিকমতো কথা না বলেই ফোন কেটে দেয়। এত কিসের ব্যস্ততা তার? হৃদা বুঝতে চায় না তার ব্যস্ততার কথা, শুধু চায় সারোয়ারের সাথে যোগাযোগ করতে, সেটাও সম্ভব হয় না। আজ সারাদিনে সারোয়ারের সাথে একবারও কথা হয়নি। যাওয়ার আগে হৃদা বারবার বলে দিয়েছিল যাতে তার সাথে যোগাযোগটা ঠিকমতো করে, তবুও লোকটা শুনলো না, সেই যোগাযোগ করছেই না। হৃদা রাগ দেখালে নওশিন বেগম ধমকে বলেন, এত পাগল হয়ে যাচ্ছিস কেন? নিশ্চয়ই ছেলেটা কোনো বিশেষ কাজে ব্যস্ত, নয়তো ফোন তো ধরতই। কি এত কাজ ওনার? একটা বারও কি ফোন করে জানতে পারেন না? আমার রাগে গা জ্বলে যাচ্ছে। ঠান্ডা পানিতে গোসল কর গিয়ে, সারোয়ারের সময় হলে সে নিজেই ফোন করবে। হৃদা মায়ের উত্তরে রাগ দেখিয়ে রুমে চলে যায়। জেদ দেখিয়ে রাতের খাবারটাও খায় না, তার সব অসহ্য লাগছে। যেই টেনশনের ভয়ে সে বিয়েটা করতে চায়নি, সেই টেনশন এখন নিজে থেকে তার কাছে এসে বাসা বেঁধেছে। রাগ করে সে ফোন পাশে রেখে সোজা হয়ে পড়ে। তোবা আরও কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গিয়েছে। হৃদা শুয়ে থেকে সারোয়ারের কথা ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে যায়। ভাবতে থাকে সারোয়ার পরবর্তীতে তাকে ফোন করলেও সে রিসিভ করবে না। লোকটার একটা শিক্ষা হওয়া উচিত। ইরিনার ইমনের জন্মদিন চলে এসেছে, আর একদিন পর তাদের জন্মদিন। প্রতি বছর তারা মা ছেলে মেয়ে বাসাতেই কেক কেটে মজা করে। যেহেতু তাদের আত্মীয় বলতে তেমন কেউ নেই, তাই কাউকে দাওয়াত করা হয় না। তবে এইবার তাদের বিশেষ আত্মীয় হয়েছে হৃদার ফ্যামিলি, তাই এবার হৃদার সম্পূর্ণ পরিবারকে দাওয়াত করা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠান নিয়ে তোবা আনন্দে থাকলেও হৃদার মনটা বেশি একটা ভালো নয়। সারোয়ারের সাথে এখনও তার ঠিকমতো কথা হয়নি। সারাদিনে একটু ফোন করে দুটো ভালো মন্দ কথা বলে ফোন কেটে দেয়। একটাবারও বুঝে না হৃদার যে মন খারাপ। হৃদার কণ্ঠ শুনেও কিছুই বোঝে না, একবারও মন খারাপের কারণ জিজ্ঞেস করে না। কেমন যেন তাকে অবহেলা করে। নেহাত কল রিসিভ না করলে সারোয়ারের খোঁজ খবর পাওয়া যাবে না, তাই হৃদাকে ফোন রিসিভ করতে হয়, নয়তো সে রাগ দেখিয়ে হয়তো কথাই বলতো না। এখন সেই সারোয়ারের বাসাতেই যেতে মন চায় না তার। বিয়ের পর তাকে এখনো তুলে নিয়ে যাওয়া হয়নি, তার আগেই এভাবে শ্বশুরবাড়ি যেতে কেমন যেন লাগে, একদমই ভালো লাগে না। জন্মদিনের দিন সকালে পরিবারের সবাই তৈরি হলেও হৃদার মাঝে কোনো হেলদোল দেখা যায় না। নওশিন বেগম এসে বলেন, কি রে এখনো তৈরি হসনি কেন? উঠে তৈরি হ তাড়াতাড়ি। আমার যেতে ইচ্ছে করতেছে না আম্মু, আমি না চাই? পাগল মেয়ে, তুই এখন ওই বাড়ির বউ, তুই না গেলে চলবে নাকি? বারবার যেতে বলে দিয়েছি, এত অভিনয় না করে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। হৃদা মুখ গোমরা করে উঠে তৈরি হয়ে আসি। জন্মদিনের অনুষ্ঠান বলে নওশিন বেগম হৃদাকে একটা সাদা গোলাপের মিশ্রণের শাড়ি পরতে দিয়েছে। হৃদা তুবার সহযোগিতায় শাড়িটা পরে নেয়। হৃদা এমনিতে সাজগোজ করতে পছন্দ করলেও আজ তার মন বিশেষ ভালো নেই, তাই তুবা নিজেই তাকে হালকা সাজিয়ে দিতে থাকে। হঠাৎ তার সেদিনের ঘটনাটা মনে পড়তেই বলে, এই আপু জানিস, তোকে তো একটা কথা বলাই হয়নি। তোর খালি মন খারাপ, আবার কত টেনশন, এসবের মাঝে তো আমার সাথে দুটো কথাও হয় না তোর। হৃদা অন্যমনস্ক থেকেই বলে, বল তুই, আমি শুনছি। ওই শিলাদের বিল্ডিংয়ে কি নতুন কোনো ভাড়াটিয়া উঠেছে? কোনো পরিবার বা ব্যাচেলার? শ্যামলা মুখ, কোকড়া চুল, লম্বা গড়নের ছেলে। তোমার মুখে কোনো ছেলের কথা শুনে হৃদা ভালোভাবে মনোযোগ দেয়। কোথায়? তেমন কিছু তো শুনিনি, কাউকে তো বাসায় উঠতেও দেখিনি। জানিস, সেদিন সকালে কোচিং থেকে আসার সময় কিছু বখাটে ছেলে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে ওই ছেলে এসে আমাকে সাহায্য করেছে। যদিও ছেলেটা প্রচুর কথা বলে, একটু সাহায্য করেই ধন্যবাদ চাই। আবার আমাকে অকৃতজ্ঞও বলেছে। কি জানি, হয়তো নতুন কেউ উঠেছে। আর কিছু বলেছে তোকে? ও হ্যাঁ, আমাদের বাবাকে চেনে, বলে আমি নাকি কবির আঙ্কেলের ছোট মেয়ে, মানে তুই যে বড় সেটাও জানে। হৃদা একটু ভ্রুকুচকে বলে, ব্যাপারটা সন্দেহজনক তো। সেবার শিলার বড় বোনের বিয়েতে তো আমরা গেলাম, বিল্ডিংয়ের সবাই ছিল সেখানে, এমন কাউকে দেখিনি। তবে পরে বাসায় উঠলে তো আমাদের চেনার কথা না? হয়তো আব্বু চেনে, তবে ছেলেটাকে তেমন খারাপ মনে হয়নি আমার কাছে। কি রে, ব্যাপার কি রে? তোকে তো ছেলেদের নিয়ে এত ভাবতে দেখি না, আজ এই ছেলেকে নিয়ে এত ভালো কথা বলছিস কিভাবে? তোমার শুকনো ঢোক গিলে বলে, তো তেমন কিছু না, এমনি বললাম আর কি। তাড়াতাড়ি করে সে হৃদার সামনে থেকে সরে যায়। শুধু ছেলেটার বিষয়ে একটু জানিয়ে রাখলো তাকে, তবে সবটা জানায়নি। মাঝে যে আরো অনেক কিছু ঘটে গেছে, তোমার মতো মেয়ে তো প্রেমে পড়ে গেছে। সেদিনের পর ছেলেটা কিভাবে যেন তার নাম্বার জোগাড় করেছে, তাকে মেসেজও করেছে ইতিমধ্যে। এরপর থেকে টুকটাক কথা হয় তাদের। সেই কথার সূত্র ধরেই তোমার মাঝে ছেলেটার প্রতি অনুভূতির সৃষ্টি হয়ে গেছে। এসব অনুভূতির উপর তো কারো হাত নেই, তারও হাত ছিল না। সেও না চাইতেও প্রেমে পড়ে গেছে। সেই অচেনা ছেলেটার প্রেমে পড়ে গেছে, যাকে সে এখনো ঠিকমতো চিনেই না। বলাও হয়নি তার ভালো লাগার কথা, তবে ধারণা করছে ছেলেটাও তাকে পছন্দ করে, নয়তো তো তার নাম্বার খুঁজে তাকে মেসেজ করতো না। সাজগোজ শেষ হতেই নওশিন বেগম পুনরায় তাদের ডাক দেন। এখনই বের হতে হবে, বেশি দেরি করা ঠিক হবে না। হৃদা আয়নায় নিজেকে আর একবার দেখে নেয়। সাদা গোলাপি শাড়িতে তাকে অনেক সুন্দর
লাগছে, কিন্তু তার চোখে সেই উজ্জ্বলতা নেই, যেন ভেতরে কোথায় অভিমান জমে আছে। সারোয়ারের বাড়িতে পৌঁছতেই বাড়ির সৌন্দর্য দেখে হৃদা একটু অবাক হয়। ছোট্ট আয়োজন, মানুষ কম, তবে সাজানোটা বেশ স্মুথ ছিল। ছোট্ট আয়োজনের মাঝেও যেন অপরূপ সুন্দর লাগছে, তবে হৃদার মাঝে কোনো এক্সাইটমেন্ট নেই। জন্মদিনে এবার বাড়তি মানুষ হিসেবে ইরিন, ইমনের কিছু ফ্রেন্ডরা এসেছে, আর অন্যান্য প্রতিবেশীরা তো আছেই। তবে ইরিনের অপেক্ষা হচ্ছে অন্য কারোর জন্য, যার জন্য অপেক্ষা সেই এখনো আসেনি। ইরিন পিঙ্ক কালারের একটা লং গাউন পরেছে, আর ইমন সাদা কালো চেক শার্ট পরেছে। শার্টটা ইরিন চয়েস করে দিয়েছে, বলেছে আজকে এটাই পরতে হবে। আবার নিজের জামাটা নিজেই চয়েস করে কিনেছে। হৃদা এগিয়ে এসে মুখে হাসি টেনে ইরিন, ইমনকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তারপর সে আর তুমা মিলে ইরিন, ইমনকে তাদের গিফট দেয়। ইরিন খুশি হয়ে হৃদাকে জড়িয়ে ধরে। গিফট বলতে ইরিন পাগল, এসব সারপ্রাইজ গিফট, এসবের প্রতি তার অনেক আকর্ষণ আছে। তার বাচ্চামো দেখে পাশ থেকে ইমনও হেসে ফেলে। কিছুক্ষণের মাঝে কেক কাটার সময় চলে আসে, তবে ইরিনের অপেক্ষা শেষ হয় না। তখনই মেইন দরজা ঠেলে রিদানের প্রবেশ ঘটে। পরনে তার সাদা শার্ট আর কালো প্যান্ট পরা, একদম ফর্মাল লুকে রিদানকে বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। ইরিনের চোখ সেদিকেই আটকে যায়। সে হ্যাবলাকান্তের মতো রিদানের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। অপরদিকে রিদানকে দেখে রিদারাও একটু অবাক হয়। তোমার রিদানের কাছে গিয়ে বলে, তুমিও যে আসবে আগে বলনি তো? আমি নিজেও জানতাম না, গত রাতে আন্টি ফোন করে বলল আসতে। তোরা যে আসবি তা তো আমার জানাই আছে, তাই আগেই জানাইনি তোদের। রিদানকে দেখে ইমন তার কাছে এগিয়ে যায়। রিদান ইমনকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, তারপর তার হাতে ছোট্ট একটা গিফট ধরিয়ে দেয়। ইমন খুব খুশি হয় স্যারের থেকে গিফট পেয়ে। ইমন ইরিনের কাছে গিয়ে দেখে মেয়েটা এখনো কেমন স্থির হয়ে আছে। তাকে হালকা ধাক্কা দিতেই সে হকচকিয়ে ওঠে। লজ্জা পেয়ে আশেপাশে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে, তবে তার লজ্জা পেয়ে মুখ লুকানোর বিষয়টা হৃদার চোখে পড়ে যায়। সে অনেকক্ষণ থেকেই দেখেছে ইরিনের তাকিয়ে থাকাটা, সেই থেকে তার একটু সন্দেহ হচ্ছে। এসব নিয়ে পরে রিদানের সাথে সে কথা বলবে। আপাতত সে একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অপরদিকে ইমনের হাতে আর একটা বক্স দেখে ইরিন কৌতূহল নিয়ে বলে, এটা কে দিল তোকে? রিদান স্যার দিয়েছে। কি আছে এতে? কি জানি, হয়তো হ্যান্ড ওয়াশ থাকতে পারে। ইমনের মুখে হাসি থাকলেও ইরিনের মন খারাপ হয়ে যায়। রিদানের দিকে তাকিয়ে দেখে তার হাতে আর কোনো বক্স নেই। তার মানে শুধু ইমনের জন্যই গিফট এনেছে, তার জন্যে আনেনি। তবে তাকে লোকটা এতটাই অপছন্দ করে নাকি? সে মন খারাপ নিয়েই দাঁড়িয়ে থাকে। কেক কাটার অনেকক্ষণ আগে থেকে ইমন সারোয়ারকে ফোন করছে, তবে সারোয়ার রিসিভ করছে না। সে সকালে ফোন করে তাদের একবার উইশ করেছিল। ইরিন তখন কত শত আবদার করলো ভাইয়ের কাছে, তবে ইমনের আবদার ছিল প্রতিবারের মতো এবারও যেন সারোয়ার তাদের সাথে ভিডিও কলে যোগ থাকে। তবে এখন কল রিসিভ না করাই তার মনটা খারাপ হয়ে যায়। ছেলের মন খারাপ দেখে সুরাইয়া বেগম বলেন, মন খারাপ করিস না, সারোয়ার বোধহয় এখন ব্যস্ত, নইলে তোদের খবর তো নেই ছেলেটা। সমস্যা নেই, ভাইয়ার সময় মতো ফোন করবে। মনটা খারাপ হলেও ইমন নিজেকে মানিয়ে নেয়। তবে কিছুক্ষণের মাঝে সারোয়ার কল করে। প্রথমেই নিজের দেরি হওয়ায় একটু ক্ষমা চায়, তবে সারোয়ারকে দেখেই ইরিন, ইমন খুশি হয়ে যায়। রিদা তখনও জানে না ভিডিও কলে সারোয়ার তাদের সাথে অ্যাড আছে। কেক কাটার সময় তারা ভাই বোন একসাথে কেক কাটে, তারপর দুজনকে খাইয়ে দেয়। তারপর মাকে খাইয়ে দিয়ে ইরিন গিয়ে রিদাকে খাইয়ে দেয়। রিদা মুচকি হাসে, তবে সেই হাসিতে যেন প্রাণ নেই। ভিডিও কলে সারোয়ারের চোখ রিদার দিকেই তাকিয়ে থাকে। মেয়েটার মলিন চেহারা দেখে তারও খারাপ লাগে, তবে তার কিছুই করার নেই। কিছুদিন ধরে অতিরিক্ত ব্যস্ততায় মেয়েটাকে সময় দিতে পারছে না সে, আর না দুটো কথা বলতে পারছে। আজকে অনেক কষ্টে সময় ম্যানেজ করে এখন ফোন করলো। একটু পর আবারও মিটিংয়ে দৌড়াতে হবে। মিসিং কেস অনেক বেড়ে গেছে, তবে এখনো মেইন কালপ্রিটকে ধরা সম্ভব হচ্ছে না। এত সব নিয়ে সারোয়ার পুরোই ব্যস্ত সময় কাটাচ্ছে। দুদিন ধরে রাতে ঘুমানোর সময়টাও পাচ্ছে না। ক্যাম্পের সকল অফিসাররা বসে প্ল্যান করছে কিভাবে অপারেশন চালাতে হবে। ঈদের আগে সব ঠিকঠাকভাবে শেষ করতে পারলে বেশ অনেক দিনের একটা ছুটি কাটাতে পারবে। তখন রিদার মনের আক্ষেপ, অভিযোগ, অভিমান সব ভালোবাসা দিয়ে মিটিয়ে দিবে। সুরাইয়া বেগম কেক কেটে সবাইকে সার্ভ করে দেন। তার সাথে রিদা নিজেও একটু সাহায্য করেছে। তাকে শাশুড়ির কাছে নওশিন বেগমই ঠেলে পাঠিয়েছেন। সুরাইয়া বেগম প্রতিবেশীদের সাথে রিদাকে ছেলের বউ বলে পরিচয় করিয়ে দেন। সবাই রিদার অনেক প্রশংসাও করে। অপরদিকে ইরিন একপাশে চুপচাপ দাঁড়িয়ে কেক খাচ্ছিল। তখনই সেখানে রিদান চলে আসে। রিদানকে দেখে ইরিনের মুখ নাড়ানো থেমে যায়। সে মাথা তুলে রিদানের দিকে তাকায়। রিদান কিছু না বলে পকেট থেকে রুমাল বের করে ইরিনের ঠোঁটের কোনায় লেগে থাকা ক্রিমটুকু মুছে দেয়। ইরিন চমকে উঠে মুখের খাবারটুকু শেষ করে। তারপর কিছুটা মন খারাপ নিয়ে রিদানকে বলে, আমায় পছন্দ করেন না তা ঠিক আছে, তাই বলে ইমনকে একটা গিফট দিয়ে আমায় অপমান না করলেও পারতেন। রিদান মুচকি হাসে, তারপর পকেটে হাত ঢুকিয়ে ছোট্ট একটা বক্স বের করে। ইরিনের সামনে বক্সটা এগিয়ে দিয়ে বলে, জন্মদিনের শুভেচ্ছা রইল, ভালোভাবে পড়াশোনা করবে। পড়াশোনা ব্যতীত আর কোনো উপদেশ দিতে পারবো
পারবো না আমি। রিদানের সেসব কথা আর শোনে না ইরিন। সে খুশি হয়ে রিদানের হাত থেকে বক্সটা নিয়ে বলে, এটা আমার জন্য এনেছেন? না, বার্থডে গার্লের জন্য এনেছি। ইরিন হেসে বলে, আপনি অনেক ভালো জানেন, আমি ভেবেছিলাম আমার জন্য কিছুই আনেননি আপনি। হঠাৎই ইরিন একটা মারাত্মক কাণ্ড ঘটিয়ে ফেলে। সে অতিরিক্ত খুশি দেখাতে গিয়ে আচমকা রিদানকে জড়িয়ে ধরে ফেলে। এটা তার অভ্যেস বলা যায়। সে মা ভাইকে এভাবে জড়িয়ে ধরতে ধরতে আজ রিদানের সাথেও এমনটা করে ফেললো। তবে মুহূর্তেই তার হুঁশ ফিরে আসে। সাথে সাথে সে রিদানকে ছেড়ে দেয়। আমি বুঝতে পারিনি, ভুল করে ফেলেছি স্যার, কথাটা কোনো রকমে বলেই সে রিদানের সামনে থেকে দৌড়ে পালায়। ইরিনের জড়িয়ে ধরার পরেই রিদান শকড হয়ে দাঁড়িয়েছিল। ইরিন যেতেই সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। তার হার্টবিট বেড়ে গেছে। একটা বয়সে কম মেয়ের থেকে এমন কিছু পেয়ে তার মাথা কাজ করা বন্ধ হয়ে দিয়েছে। তার উপরে সে কিছুদিন ধরে ইরিনের উপর দুর্বল হয়ে পড়েছে। আগের মতো বকা দিতে পারে না, শাসন করতে পারে না। আর আজকের পর তো তার ডাউনফল আর কেউ আটকাতে পারবে না। সে যে বাজেভাবে ফেঁসে গেছে তা সে প্রতিটি পদে পদে টের পাচ্ছে এখন। এখান থেকে আর কোনো মুক্তি নেই তার।